আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অধ্যাপক ইউনূসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না মব সন্ত্রাস থেকে। 5 সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতার দাবি করা মব সন্ত্রাসীরা। রাতে অবশ্য অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে আবারও সেই একই ধরনের একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে সেই একই ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানো হয়েছে। বলা হয়েছে, এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অধ্যাপক ইউনূসের দপ্তরের এই বিবৃতিতে বহুজন মন্তব্য করে বলেছেন, এটা বিবৃতিতান্ত্রিক ইন্টিরিম সরকার। এই বিবৃতি দেওয়ার আগে অধ্যাপক ইউনূসের সমর্থকরা ঢাকায় আর এক দফা তাণ্ডব চালিয়েছে। ঢাকায় আর এক নুরুল হক নূরের সমর্থকরা পুড়িয়ে দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। সরকার সমর্থক মব সন্ত্রাসীরা যখন দলটির কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দিচ্ছিল, তখন সরকারের পুলিশ বাহিনী মাত্র 10 হাত দূরে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল। দর্শক কল্পনা করতে পারেন সেই দৃশ্য। রোম যখন পুড়ছিল, নীরু তখন বাঁশি বাজাচ্ছিল। কখনো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে সভা সেমিনারে, কখনো আদালতে খোদ বিচারকের সামনে সাংবাদিকদের উপর, কখনো বা রাজনৈতিক দলের অফিসে পুলিশের সামনে তাণ্ডব চালাচ্ছে ইউনূসের মব বাহিনী। সেই বাহিনীর উপর চড়াও হতে গেলে দোষ দেয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। শেষ পর্যন্ত শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে কবরের লাশও রক্ষা পেল না। অধ্যাপকের উদ্দেশ্যে এখন এই প্রশ্ন করা কি খুব অমূলক হবে? মহাশয়, এভাবে আর কতদিন? বাংলাদেশকে কি অশান্তির পূর্ণ নরক না বানানো পর্যন্ত তিনি মসনদ ছাড়বেন না? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2018 সালে ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ের পর তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বেশ দম্ভ ভরে বলেছিলেন তিনি ছাত্রলীগের হল পর্যায়ের নেতা ছিলেন। শেখ হাসিনাকে দেখে তার মায়ের কথা মনে হয়। বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধুও বলেছিলেন। 2024 সালের 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর এগুলো এখন ইতিহাস হয়ে গেছে। এরপর থেকে নূরের দল খুঁজতে থাকে ফ্যাসিস্টের দোসরকে। বিশেষ করে গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎই নূরের দল জাতীয় পার্টির পেছনে উঠে পড়ে লাগে। একবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় জ্বালিয়ে দিয়েছিল। অভিযোগ, জাতীয় পার্টি শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসর ছিল। সবশেষ আগস্টের শেষে এসে নূরের দল আবারও জাতীয় পার্টির অফিসে হামলা চালাতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী বেদম লাঠিপেটা করে। এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়। পরদিন আবারও জাতীয় পার্টির অফিসে তারা হামলা করে। তারপর থেকে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি করে আসছে। 5 সেপ্টেম্বর আবারও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে শুধু ভাঙচুরি চালায়নি, এবার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। অধ্যাপক ইউনূসের সমর্থক বলে পরিচিত এই মব বাহিনী যখন তাণ্ডব চালাচ্ছিল, তখন মাত্র 10 হাত দূরত্বে পুলিশ বাঁশিতে ফু দিয়ে যাচ্ছিল। নির্বিঘ্নে আগুন দেওয়ার পর পুলিশকে দেখা যায় ফায়ার সার্ভিসের ভূমিকা নিতে। পুলিশ জল কামান নিয়ে হাজির হয়। মব সন্ত্রাসীদের উদ্দেশ্যে জল না ছিটিয়ে আগুনে জ্বলতে থাকা একটি মোটরসাইকেল আর জাতীয় পার্টির অফিস নেভানোর কাজ করে জল কামানটি। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তখন বলছিলেন, এটি একটি বিরল দৃশ্য। মব সন্ত্রাস করে আগুনে জ্বালিয়ে দেওয়ার পর পুলিশ এসে আগুন নেভাচ্ছে, অথচ তার থেকে চোখের দূরত্বে মব সন্ত্রাসীরা তখন আনন্দে নৃত্য করছিল। অবশ্য আগুন নেভানোর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। দায়িত্বের প্রতি তারা যে অবিচল সে উদাহরণ রেখেছেন। রাতের এই মব সন্ত্রাসের চেয়ে দিনের মব সন্ত্রাস আরো ভয়াবহ ছিল, যেটি ছড়িয়ে গেছে সব মাত্রা। মব সন্ত্রাসীরা যারা নিজেদের তৌহিদি জনতা বলে পরিচয় দেয়, যারা গত বছরে বহু মাজার পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, যাদের তাণ্ডবে অধ্যাপক ইউনূসের দপ্তর শুধু বিবৃতি দেয়া ছাড়া কিছুই করেনি, তারা এবার জুমার নামাজের পর কবর থেকে মৃতদেহ তুলে সেটি জ্বালিয়ে দিয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের আমলে মব সন্ত্রাস কবরেও পৌঁছে গেছে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে মব সন্ত্রাসীরা। এর আগে তারা সেখানকার দরবার শরীফ ও বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এতে দরবারের ভক্ত সহ 50 জনের বেশি আহত হন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান। দর্শক, গত বছরের সেপ্টেম্বর থেকে মাজারের উপর হামলা শুরু হয়।
দফায় দফায় চলে দেশের বহু মাজারে হামলা। পুলিশের একাধিক সূত্র বলছে, জেল পলাতক বেশ কয়েকজন জঙ্গি এই মাজার হামলার নেতৃত্ব দিচ্ছে। রাজবাড়ীতেও হামলার সময় 2 জন জেল পলাতক জঙ্গিকে দেখা গেছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদেরকে গ্রেপ্তার করার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে বলা হলেও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে এড়িয়ে গেছে। তবে অধ্যাপক ইউনূসের দপ্তর বরাবর যে কাজটি করেছে সেটি হলো কুসুম কুসুম ভৎসনা করে বিবৃতি দেয়া। তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে আগুন দেওয়ার ঘটনায় ডক্টর ইউনূসের দপ্তর নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি। রাজবাড়ী গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সেই গদবাঁধা কথা নিন্দা জানিয়েছে সরকার। সরকারের ভাষায় এটি অমানবিক ও ঘৃণ্য কাজ বটে, তাই সরকার আগে কয়েকশোবার যেমন বলেছে তেমনি আবারও বলছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। দর্শক, অধ্যাপক ইউনূসের এই ধরনের বিবৃতি আর তার সরকারের কর্মকাণ্ডের উপর মানুষের কি ধরনের অনাস্থা জন্মেছে তা জানা ও বোঝার জন্য চলুন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজটি একটু দেখে আসি। বিবৃতিটি পোস্ট করার পর 1 ঘন্টায় 5,500 রিয়াকশন পড়ে, যার মধ্যে 3,500ই হা হা রিয়াকশন। 480টি কমেন্ট আমরা বিশ্লেষণ করে দেখেছি, যার 80% অধ্যাপক ইউনূসের আমলে মব সন্ত্রাসের জন্য সরকারকে দায়ী করেছে। এই নিন্দা জানানো যে সরকারের শিশু সুলভ আচরণ সেটিও অনেককে তুলে ধরেছেন। একজন লিখেছেন, হ্যাঁ, লিজেন্ডারি শক্ত প্রতিবাদ কৌশল আবারও। প্রতিবার মব সন্ত্রাস হবে তাতে কিছু শক্ত শব্দ যোগ করে নিন্দা জানাবে, কিন্তু অ্যাকশনের বেলায় জিরো। একজন লিখেছেন, এ কোন দেশে বসবাস করছি আমরা। আর একজনের মন্তব্য, দেশ পাইল এক নিন্দা জানানো সরকার। কেউ কেউ বিবিজিকে জোকস বলেও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, অনেক দিন পরে মজার জোকস শুনলাম। তারপরে আরেকজনের কমেন্ট, নাটক বাস পাপেট সরকার। একজন লিখেছেন, বাংলা সিনেমার মতো হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। সিনেমায় মারামারি শেষে পুলিশ চায়, আর এই সরকার ঘটনার শেষে বিবৃতি দেয়। অন্তর্বর্তী সরকার আমলে আরো ভয়াবহতার আশঙ্কা করেছেন অনেকেই। তেমন শঙ্কায় একজন লিখেছেন, শেষ পর্যন্ত তারা আর কার কার লাশ পোড়ায় দেখার অপেক্ষায় থাকলাম। মানুষ কতটা হতাশ তার জন্য একটি মন্তব্য তুলে ধরছি। লিখেছেন, আমি আর আপনার পক্ষে নাই। আমি খুব আশা রাখছিলাম, আমি ভাবছিলাম এদেশের সকল মানুষ, সকল মতের মানুষ গত 50 বছরের থেকে এবার ভালো থাকবে। আমি অবাক, এই বাংলাদেশে কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানোর ঘটনা আমার এত বছরের জীবনে দেখিনি। এটা আমার বাংলাদেশ না। আমি হেরে গেছি নিজের বিবেকের কাছে। দর্শক, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঠিক একদিন আগে আদালতে বিচারকের সামনে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে মব সন্ত্রাসীরা। বিচারক নিরুপায় হয়ে এজলাস ছেড়ে চলে যান। কয়দিন আগে রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের পক্ষে সভা করতে গেলে মব সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিলেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকার মব সন্ত্রাসীদের গ্রেপ্তার তো দূরের কথা, উল্টো যারা আক্রান্ত হয়েছিলেন তাদের সন্ত্রাস দমন আইনে জেলে পুরেছে। সেই মামলায় 4 আগস্ট সাংবাদিক মঞ্জুর আলম পান্নার জামিন শুনানি ছিল আদালতে। সেখানে বিচারকের সামনে আইনজীবীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। গত 1 বছরে দেশের বিচার ব্যবস্থার সংস্কার হচ্ছে বলে যত গলা ফাটিয়েছে সরকার, তার চেয়ে বেশি হয়েছে আদালত পাড়ায় মব সন্ত্রাস। দর্শক, এখন আর দেশের কোনো জায়গা কি বাকি আছে যেখানে মব সন্ত্রাসের আক্রমণ হয়নি? পৌঁছতে পৌঁছতে কবরেও পৌঁছে গেছে যে সহিংসতা আর হানাহানির বীজ গত 1 বছরে অধ্যাপক ইউনূস ও তার সরকার রোপণ করেছে, তার রেশ বাংলাদেশকে কত বছর টানতে হবে তা হয়তো ঈশ্বরই জানেন। সরকারের বিবৃতির পোস্টে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, কবর থেকে লাশ তুলে ফেলার ব্যাপারটা খুবই অ্যালার্মিং। আমাদের রাষ্ট্র ক্রমাগতভাবে ধর্মীয় বিবাদ ম্যানেজ করতে ব্যর্থ হচ্ছে। এই ঘটনা রাষ্ট্রীয় ব্যর্থতার উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু অধ্যাপক ইউনূস ও তার সরকার ব্যর্থতা মানতে নারাজ। তার দপ্তর গত 1 বছরে যেমন হাজারো বার আশ্বস্ত করেছে, তেমনি আরো একবার আশ্বস্ত করেছেন 5 সেপ্টেম্বর। বলেছেন, জনগণকে আশ্বস্ত করছে যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচার আওতায় আনা হবে। যার প্রতিক্রিয়া একজন লিখেছেন, বিবৃতিতান্ত্রিক ইন্টেরিম সরকার। আরেকজন মন্তব্য করেছেন, না আর আইন দেখানো লাগবে না, পুরো দেশটা অরাজকতায় ভরপুর। আপনি কি করছেন তা আগে আপনি উপলব্ধি করুন।
আইনের শাসন কেমন হলে মানুষ এমন কাজ করতে পারে? ঠিকমতো দুদিন কাজ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। হয় পরিস্থিতি কন্ট্রোল করুন, না হয় সসম্মানে দায়িত্ব ছাড়ুন। আমাদের ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যায় সেদিকেই যাব। বাংলাদেশ পুরোপুরি রসাতলে না যাওয়া পর্যন্ত অধ্যাপক ইউনূস কি থামবেন? যদি না থামেন তাহলে বিবৃতিতান্ত্রিক ইন্টারিম সরকারের আরো অনেক বিবৃতি হয়তো পড়তে হবে। দর্শক, আপনারাও আরো মন্তব্য লেখার সুযোগ পাবেন। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষ যারা বোঝেন, দেশ সম্পর্কে জানেন, অবগত এবং দেশকে যারা ভালোবাসেন, প্রত্যেকটা মানুষের মনে একটা কনসার্ন যে বর্তমানে যে বাংলাদেশে যে একটি সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, একটি সামাজিক সংকট তৈরি হয়েছে, এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি, কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি, কোন দিকে দেশটা যাচ্ছে, কোন দিকে যাবে। অলরেডি তো কেউ কেউ বলছে, যে অনেকেই বলছে এবং আমরা বলছি যে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ চলছে। এই গৃহযুদ্ধের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হলে আমরা কি করতে পারি, কিভাবে এই দেশটাকে এই দেশ থেকে রক্ষা করতে পারি। এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন এবং আমার মনে একই প্রশ্ন। বাট আমি মনে করি, আমরা মনে করি যে বাংলাদেশটাকে বর্তমান যে পরিস্থিতি, সেই সাংবিধানিক সংকট, রাজনৈতিক সংকট, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন সংসদ যদি চায় একটি নতুন নির্বাচনের মাধ্যমে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। কেন শেখ হাসিনা নেতৃত্বাধীন সংসদ দরকার? আসলে বাংলাদেশে যেই বর্তমানে সংকটটি তৈরি হয়েছে, সেই সংকটটি থেকে বের হতে হলে লং টাইম বেসিস, বাংলাদেশে একদম লং টাইম বেসিসে এই সমস্যা থেকে উত্তরণের জন্য শেখ হাসিনা নেতৃত্বাধীন সংসদ এই কাজটা করতে পারে, এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে। এছাড়া আর অন্য কোনো সলিউশন নাই। একমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সংসদ, সেই সংসদ যদি অধিবেশন ডেকে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের একটা বিল পাশ করে, নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি যদি নির্বাচন দেয়, তাহলে বাংলাদেশে লং টার্ম বেসিস স্থায়ী সমাধান আসবে। এছাড়া কোনো ওয়েতেই বাংলাদেশে স্থায়ী সমাধান, রাজনৈতিক সমাধান কোনোভাবেই গৃহযুদ্ধের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। কেন যাবে না আমি একটি কথা বলি, এটা বিশ্লেষণ করে আসুন আমরা দেখি যে কেন যাবে না। মুখে বললে তো হবে না, এটার লিগাল ফ্রেমওয়ার্ক কি এবং কেন, কি কি কারণে এটা সম্ভব না, আসলে একটু বিশ্লেষণ করি এবং লিগাল বিষয়গুলো একটু দেখি এবং পলিটিক্যাল ইমপ্লিকেশন গুলো একটু আমরা ডিসকাস করি। কারণ হচ্ছে যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রভিশন বা বিধান কিন্তু আমাদের বর্তমানে যে এক্সিস্টিং কনস্টিটিউশন সেটাতে নাই। তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশনে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই, তাহলে এখন যে সরকারটি কাজ করছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা সম্পূর্ণ অবৈধ। তার মানে হচ্ছে এই অবৈধ সরকার যদি কোনো নির্বাচন করে তাহলে সেটি অবৈধ হবে। নির্বাচিত যে সরকার আসে সেই সরকার অবৈধ সরকার হবে। তার মানে কি? তার মানে হচ্ছে লং টাইম বেসিসে বাংলাদেশে একটা সাংবিধানিক সংকট, রাজনৈতিক সংকট রয়ে গেল। কারণ আমরা জানি যে আরেকটি বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানে নাই, এমনকি তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু এই সংবিধানে নাই। আপনারা সবাই জানেন যে দেখেন 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের কথাটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একটি কোর্টের রায়ের মাধ্যমে সংসদে সেটি পাশ করে 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বিলুপ্ত করা হয়েছে। তার মানে যেহেতু সংসদে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রথাটি বিলুপ্ত করা হয়েছে, তার মানে তত্ত্বাবধায়ক সরকারটি অবৈধ। এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন, অনেকের বোঝার জন্য আমি সংবিধান কি বা পার্লামেন্ট কি পারে না এটা একটু আমি এমফাসাইজ করছি যে আসলে বেসিক্যালি যেহেতু পার্লামেন্ট এটি বলেছে, পার্লামেন্টে যেহেতু এইটি পাস হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ, তার মানে হচ্ছে অবৈধ। কারণ একটি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টের শক্তি কতটুকু সেটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত একটি উদাহরণ দিচ্ছি। যে আপনারা জানেন যে প্রফেসর লেসলি স্টিফেন নামে একজন প্রখ্যাত আইন বিশেষজ্ঞ, উনি পার্লামেন্টারি সভরেন্টি বা পার্লামেন্টের ক্ষমতা নিয়ে উদাহরণ দিতে গিয়ে উনি বলেছেন যে পার্লামেন্ট যদি আজকে একটি বিল পাস করে যে অল ব্লু আইজ বেবিজ শুড বি পুট টু ডেথ, তাহলে সকল ব্লু আইজ বেবি যারা আছে তাদেরকে মেরে ফেলতে হবে, তাদেরকে রাখা বা প্রিজার্ভ করা এটাই অবৈধ হবে। তার মানে এটা যদি আমি বাংলা বলি যে পার্লামেন্ট যদি আজকে একটি আইন পাস করে যে যাদের ব্লু আইজ আছে, ব্লু চোখ আছে, এই বাচ্চা কাউকে রাখা যাবে না, তাদেরকে মেরে ফেলতে হবে, তাহলে লিগালি আপনি যদি বলেন তাহলে এটা বৈধ, যেহেতু পার্লামেন্ট পাস করেছে এবং তাদেরকে এই বাচ্চাগুলোকে রাখাই হবে অবৈধ, কারণ এটা পার্লামেন্ট পাস করেছে। ইন প্র্যাকটিস সেটা ডিফারেন্ট বিষয়, সেই আলোচনাটা আজকে নাই করলাম। কিন্তু পার্লামেন্টারি সভরেন্টিতে পার্লামেন্ট ইচ্ছা করলে এই কাজ করতে পারে। তো যেহেতু পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জায়গা,
সেই জায়গা যেহেতু তত্ত্বাবধায়ক সরকার কথাটি বিলুপ্ত করেছে, তার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এটা অবৈধ এবং অন্তর্বর্তী সরকার নামে আমাদের সংবিধানে কোনো জিনিস নেই। তো যেহেতু অন্তর্বর্তী সরকার নামে আমাদের সংবিধানে কোনো জিনিস নেই, তাহলে এই সরকারটি সম্পূর্ণ অবৈধ। স্টিল শেখ হাসিনার সরকার যেহেতু সাংবিধানিক এবং একটি নির্বাচিত সরকার, সেটি এখনো বৈধ এবং সাংবিধানিক। তাহলে দ্য বেস্ট সলিউশন হচ্ছে যদি বর্তমান সংসদ মানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সংসদ, তাদের যেহেতু 2/3 মেজরিটি আছে, তাহলে এই 2/3 মেজরিটি যদি একটি সংসদ ডেকে ওই সংসদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের বিলটি পাশ করে তাদের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করে 3 মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করে, তাহলে বাংলাদেশের যত রাজনৈতিক অচল অবস্থা আছে, সামাজিক অচল অবস্থা আছে, সবকিছু ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, বাংলাদেশ আবার নতুন ধারায় ফিরে আসবে। এছাড়া বাংলাদেশের বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই। আপনি যত নির্বাচনই করেন, যে নির্বাচন করেন সেই নির্বাচন অবৈধ হবে, সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা অবৈধ হবে। তার মানে হচ্ছে দীর্ঘকাল ধরে বাংলাদেশে সেই গৃহযুদ্ধটা চলতে থাকবে। এখন আসুন এখন আরো একটি বিষয় নিয়ে আলোচনা করি, যে সেটি হচ্ছে যে এই সরকার কি করেছে, একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দল নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যুবলীগকে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি তো লিগাল বেসিসটা ডিসকাস করলাম একটু আগে, যে যেখানে এই সরকারেরই কোনো ভিত্তি নাই, এই সরকারটাই সম্পূর্ণ অবৈধ। সো একটা অবৈধ সরকার যে কাজগুলো করবে সবই তো অবৈধ। সেখানে এই সরকার প্রজ্ঞাপন জারি করেছে, যে জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, ছাত্রলীগেরটা নিষিদ্ধ করেছে এবং কি জাতীয় পার্টি করতে চায়। তো তার মানে হচ্ছে যা কিছুই করুক না কেন, তারা এই সরকার যা কিছুই করবে সবকিছু অবৈধ। সো তাদের এই রায়ের কোনো কার্যকারিতা নাই, তাদের এই প্রজ্ঞাপনের কোনো আইনি ভিত্তি নেই। বরং তারা যে কাজটা করছে সেই কাজটার জন্য যেহেতু একটা নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে অস্ত্রের মুখে উৎখাত করেছে, বরং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে টুডে অর টুমরো। তাদের বিরুদ্ধে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না এই রাষ্ট্রদ্রোহী মামলা থেকে, এই রাষ্ট্রদ্রোহী অপরাধ থেকে। এখন আরেকটি সামাজিক ইমপ্লিকেশন আছেন এবং পলিটিক্যাল ইমপ্লিকেশন আছেন, যে আপনি ধরেন লিগাল টার্মটা বাদ দিলেন, পলিটিক্যাল টার্মে যদি আসেন, আপনি দেখেন যে একটা দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, তারপরে জাতীয় পার্টি আছে, 14 দল আছে। এখন এই বৃহৎ রাজনৈতিক দলগুলোকে, দীর্ঘ পুরানা রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে এই দলের সবকিছু মিলিয়ে যদি ধরেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সহ আর অন্য দলগুলো সহ প্রায় বাংলাদেশে 60% থেকে 70% মানুষের দল এইগুলো। এখন এই বৃহৎ দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে আপনি একটি নির্বাচন করে একটা অবৈধ অসাংবিধানিক সরকার একটি নির্বাচন দিয়ে চলে যাবে, আর সেই সরকার টিকবে, সেটা সাংবিধানিক বৈধতা পাবে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে, সেটা কি ভাবার কোনো উপায় আছে? কোন কারণ আছে? কোন কারণ নেই, এবং সেটা কোনোদিন সম্ভব হবে না। তার মানে হচ্ছে যে এই ইউনূস বাংলাদেশের লং টার্মে এই অকাম গুলো করে, অসাংবিধানিক অবৈধ কাজগুলো করে বাংলাদেশকে একটা লং টাইম বেসিস একটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে ফেলে যাবে, যা থেকে বাংলাদেশ বের হয়ে আসতে আগামী 50 বছর পারবে কিনা সেটা আমাদের জানা নেই। তো তাই আমি মনে করি সকলের শুভবুদ্ধির উদয় হোক, দেশের মঙ্গল হোক। দ্য বেস্ট সলিউশন করার জন্য যেটা করা দরকার, আমি মনে করি এই মুহূর্তে যে পলিটিক্যাল একটা কনসেনসাস দরকার। সেই কনসেনসাসটা হচ্ছে যে সকল রাজনৈতিক দলগুলো মিলে আমরা সকলে যদি একটা সিদ্ধান্ত নেই যে বাংলাদেশে কোনো পলিটিক্যাল ভেন্ডেটা থাকবে না, দীর্ঘকাল রাজনৈতিক সংঘাত থাকবে না, তাহলে আমরা যেটা করতে পারি যে সেটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সংসদ আছে সেই সংসদ ডেকে সেই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে 3 মাসের মধ্যে একটি নির্বাচন দেবে, সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে যে ক্ষমতা আসবে তারাই সরকার পরিচালনা করবে, যে বিরোধী দল থাকবে তারা বিরোধী দল থাকবে, এই ধারা কন্টিনিউ, গণতান্ত্রিক ধারা কন্টিনিউ থাকবে। দিস ইজ দ্য বেস্ট সলিউশন। যদি আমি মনে করি যে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের এই যারা অশুভ শক্তি, যারা বাংলাদেশে অশুভ শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য এবং অসাংবিধানিক সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন, তাদের সকলের শুভবুদ্ধি উদয় হবে এবং সেই পার্মানেন্টলি দেশকে ভালোবাসলে সেই পার্লামেন্ট সলিউশনে আসবে। শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন যে সংসদ আছে সেটির মাধ্যমে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন করে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে সহায়তা করবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।